শেখ হাসিনা ও কামালকে ফেরাতে তোড়জোড়, সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা, ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ। সাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি। ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরও অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। এবার নির্বাচনে ভোটার 13.5 কোটি। গণভোট নিয়ে এখনও নির্দেশনা পায়নি ইসি। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় অংশ নেয় 6 জন। সংযোগ আছে আন্ডারওয়ার্ল্ডেরও। জনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য, নেপথ্যে সংগঠনেরই কেউ, সন্দেহ পরিবারের। প্রাথমিক শিক্ষকদের 11তম গ্রেডে বেতন দেওয়ার সুপারিশ করে অর্থ বিভাগে চিঠি। গানের শিক্ষক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে পরবর্তী সরকার, আশা উপদেষ্টার। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতের সময় মাত্র 29 দিন। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করবে প্রসিকিউশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী MH তামিম। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ, বিজিবির বাড়তি নিরাপত্তা। রায় দেয়া 3 সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মঙ্গলবার প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র 29 দিন সময় আছে বলেও জানান তিনি। সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন দুই পক্ষকে শুনে। সাজাপ্রাপ্ত পলাতক এই 2 আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তার সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আজই চিঠি পাঠাতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়ের কপি নয়, শুধু নোট ভার্বাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ট্রাইব্যুনালের রায়ের পর আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, এই 2 আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধুসুলভ আচরণ। যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলেছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির প্রতিবেদন। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি।
ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছেড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। That is sentence of death. মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটির যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরো অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জিং হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন আতাউর কাউসার, যাচ্ছি তার কাছে। কাউসার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। একটু জানতে চাইবো যে রায়ের পর শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে তোড়জোড় চলছে, এই ফেরত আনা নিয়ে প্রসিকিউশন কি বলছে? মূলত আপনি সঠিকই বলেছেন যে তোড়জোড় চলছে রায়ের পরে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরানোর। কারণ আপনার এই রায়টা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক, কিন্তু এই রায়ের পরে সেই রায়টি বাস্তবায়ন, অর্থাৎ যে দণ্ডটি দেওয়া হয়েছে সেই দণ্ড বাস্তবায়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং গতকালকে রায়ের পরেই ট্রাইব্যুনালের সামনে বা আশপাশে যারা ছিলেন, যারা স্টেক হোল্ডার এই গণ অভ্যুত্থানের, যাদের স্বজনরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তারা প্রত্যেকেই বলছেন যে এই রায় অবশ্যই তারা সন্তুষ্ট। অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে মৃত্যুদণ্ডের রায়, সেই রায় তারা অবশ্যই সন্তুষ্ট। যদিও রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুনের রায়ের ব্যাপারে কিছুটা দ্বিমত আছে, যদিও সেই বিষয়ে এখন যাচ্ছি না। তাদের রায়ে তারা সন্তুষ্ট, আসাদুজ্জামান খান কামাল এবং শেখ হাসিনার রায়ে, কিন্তু তারা বলছেন যে তাদের এই সন্তুষ্টি তখনই পরিপূর্ণ একটি মাত্রা পাবে যখন এই রায় বাস্তবায়ন হবে, অর্থাৎ দণ্ড বাস্তবায়ন হবে, অর্থাৎ ফাঁসির সাজা, যেটি তারা ফাঁসির কাষ্ঠে ঝুলে তাদের যে শাস্তি, সেই শাস্তিটি নিশ্চিত হবে। তো কাজেই সেটির জন্য কিন্তু প্রথমে যে বিষয়টি, যেহেতু তারা বর্তমানে দেশে নেই, তাদেরকে দেশে ফিরিয়ে আনাটাই মূল এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ। এবং প্রসিকিউশন যেটা বলছেন, প্রসিকিউশনের কিন্তু আজকের যে চেষ্টা তাদেরকে ফিরিয়ে আনা, সেটা আজকের চেষ্টা নয়। প্রসিকিউশন শুরু থেকেই নানানভাবে চেষ্টা করেছে তাদেরকে ফিরিয়ে আনার, এবং এর আগে কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে, অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছিল। আমি আপনাকে একটু সময়ও বলে দিই যে 2024 সালের 23 ডিসেম্বর একটি নোট ভার্বাল দিয়েছিল ভারতের কাছে, যদিও তার কোনো উত্তর এখনো পর্যন্ত ভারত থেকে দেওয়া হয়নি। অর্থাৎ এই যে চেষ্টা তাদের ফিরিয়ে আনার, সেটি কিন্তু একটি গত বেশ কিছুদিন ধরেই চলমান একটি প্রক্রিয়া, যেটির এখন নতুন বেশ কিছু আঙ্গিক বের হয়েছে, এবং এই আঙ্গিকের কারণে আরো নানান মাত্রায় এই চেষ্টাটি অব্যাহত থাকবে। নতুন করে যেটা পাঠানো হবে সেখানে সম্ভবত সাজার কপিটাও তারা রাখবেন। জি, এটিও বলেছেন যে সাজার কপি তারা রাখবেন, কিন্তু এই মুহূর্তে সাজার কপিটি পাঠানো হয়েছে বিষয়টি তা নয়, এখনো আবার নোট ভার্বাল পাঠানো হয়েছে। এবং এখানে সেই বিষয়টি জানানো হয়েছে যে এর আগে কিন্তু তাদেরকে অভিযুক্ত হিসাবে ফেরত দেওয়ার একটি কথা হয়েছিল, যে তারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে মামলা চলছে, কাজেই তাদের ফেরত পাঠানো হোক। কিন্তু এবার সুস্পষ্টভাবে তাদেরকে দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কিন্তু ফেরত চেয়েছে বাংলাদেশ। এবং ইন্টারপোলে রেড নোটিশ
জারির বিষয়টি আলোচনায় আসছে। তো ইন্টারপোলের রেড নোটিশ জারির যে আবেদনের যে প্রক্রিয়া সেটা একটু জানাবেন। ইন্টারপোলের রেড নোটিশ আবেদনের যে প্রক্রিয়া সেটি জানেন যে এটি আসলে দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের সাথে যে ইন্টারপোলের কাছ থেকে আসামিদের আনা বা কোনো পলাতক আসামিকে ফেরত আনার জন্য ইন্টারপোলের কাছে একটি চিঠি দেওয়া হয় এবং আপনি জানেন যে ইন্টারপোল পুরো পৃথিবীতে নানান দেশে কার্যকর অবস্থায় আছে। তাদের কাছে চিঠি পাঠানোর প্রেক্ষিতে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সেই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে সে আসামিকে ফেরত আনতে পারে। কাজেই এখন ইন্টারপোলে চিঠি পাঠানো হবে, ইন্টারপোলের আগেও চিঠি পাঠানো হয়েছিল, ইন্টারপোলে চিঠি পাঠানো হবে এবং সেই চিঠি পাঠানোর প্রেক্ষিতে ইন্টারপোল আসলে কতটুকু কার্যকরভাবে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে সেটি কিন্তু একটি দেখার বিষয়। কারণ এখানে একটি বিষয় আমি আপনাকে বলেছি যে যেই রাষ্ট্রে কোনো আসামি বা পলাতক আসামি পালিয়ে আছেন সেই রাষ্ট্রের একটি আপনার ইতিবাচক নমনীয়তার একটা ব্যাপার থাকে। আমরা একটু জানতে চাই যে ফাঁসির পরোয়ানা সহ ইন্টারপোলে আবেদন করা হবে, তো এই প্রক্রিয়া নিয়ে প্রসিকিউটর এমএইচ তামিম বলছিলেন। জি, তিনি বলছিলেন যে ওই যে আমি যেটি বলছিলাম যে এর আগেও কিন্তু ইন্টারপোলের কাছে তারা আবেদন জানিয়েছিলেন যে এই ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আছে, এই ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের দেশে মামলা চলমান আছে, কিন্তু সে সময়ও আসলে সেই বিষয়টি কার্যকর হয়নি। তো যেটি একটু আগে আমি আপনাকে বলছিলাম যে নানান আঙ্গিক তৈরি হচ্ছে, এখনকার নতুন আঙ্গিক যেটি তৈরি হয়েছে ইন্টারপোলের কাছে সেই যে ওনাদের যে ফাঁসির দণ্ড তারা পেয়েছেন সেই বিষয়টি উল্লেখ করে এবং রায়ের কপি দিয়েই আবেদন করা হবে এবং একইভাবে আবেদন করা হবে কিন্তু ভারতের কাছেও। আজকে যে আবেদনের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের কাছে জানানো হয়েছে বা আমরা পররাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে জানতে পেরেছি যে নোট ভার্বাল দেওয়া হয়েছে, যেটি এর আগেও দেওয়া হয়েছিল, আজকে ফাঁসির বিষয়টি উল্লেখ করে নোট ভার্বাল দেওয়া হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে কিন্তু এই যে রায়ের কপি সেটি দিয়েও তাদেরকে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক চাহিদাপত্র বাংলাদেশ থেকে দিতে পারে। কাউসার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আতর কাউসারের কাছে শুনছিলাম বিস্তারিত। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে ভারতে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জানা গেছে সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের কর্মকর্তা। বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন দেশ ও জনগণের সঙ্গে বেইমানির পরিণতি খারাপ হয়। প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত শেষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। রাজধানীতে গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়েও দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেপ্তার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। বিএনপি মহাসচিব আরো বলেন, বর্তমান অস্থির সময়ে যে রাজনীতিবিদরা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ আহমদ অন্যতম। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। এদিন দুপুরে বগুড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দিনের ভোট রাতে করতে শেখ হাসিনা 3000 কোটি টাকা প্রশাসনের কর্তাদের দিয়েছেন। জনগণের সঙ্গে বেইমানির পরিণতি খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 3000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন।
দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যখন পড়তেন মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় মিরপুরে প্রীতি সমাবেশে কথা বলেন তিনি। দেশকে ভালোবেসে আওয়ামী লীগের নেতাকর্মীদের আইনের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানান জামায়াত আমির। গতকাল একটা মামলার রায় হয়েছে, আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা, লাইভে এই বিচার সম্প্রচার করা হয়েছে। সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও ইসি নিবন্ধন স্থগিত করায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রী পাসকালে গ্রোটেনহাউজের সাক্ষাতে একথা জানান তিনি। ফেব্রুয়ারি নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নতুন ভোটার ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচ মন্ত্রী। সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে ডাচ মন্ত্রী বলেন, এই আইন ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার 12,77,00,000, নারী ভোটার বেড়েছে 4% বেশি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এদিকে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করে সিইসি বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে। প্রবাসে থাকা বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম করতে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করল নির্বাচন কমিশন। প্রবাসে বসে ভোট দিতে চাইলে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন 143টি দেশের প্রবাসী বাংলাদেশিরা। 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, প্রবাসী ভোটাররা গণতন্ত্র ও সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে। ডাকযুগে ভোটিং ব্যবস্থা হাইব্রিড সলিউশন, বুথ অনলাইন এন্ড অলসো ম্যানুয়াল। ভোট প্রদানের বিষয়টি ম্যানুয়াল, রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইন, যা আমাদের প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। সবার ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিএসি। নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন। আমরা বিশ্বাস করি ডাক ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে সকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, এখনও গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,78,79,042 আর হিজড়া 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। সেই সঙ্গে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় আমজনগণ পার্টির ভাগ্য ঝুলে আছে বলেও জানান ইসি সচিব। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে 40,000 নয়, আরও কম বডি ক্যামেরা কিনবে সরকার। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে একথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, বৈঠকে আনসারের জন্য সাশ্রয়ী মূল্যে 17,000 শটগান কেনার এবং চাহিদা থাকায় 1 লাখ পাসপোর্টের অনুমোদন দেওয়া হয়েছে।
রোহিঙ্গাদের ক্যাম্পের জন্য অবকাঠামোগত উন্নয়নে বরাদ্দ দেওয়ার পাশাপাশি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত রানওয়ের বরাদ্দ পুনর্মূল্যায়ন করা হয়েছে। এলসি খোলার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে নমনীয় উল্লেখ করে রোজার আগে চাল গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা। বডি ক্যামেরা শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমরা সাজেস্ট করেছি। সংখ্যাটা কমবে, আমি কত কমবে এখন বলবো না। প্রায় 17,000 শর্ট গান কিনতে হবে আনসার ভিটিপির জন্য। এবারে এটা অনেক পুরনো হয়ে গেছিল এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে। আগের যে ক্রয় তার তুলনায় এটা অত্যন্ত কম্পিটিটিভ প্রাইস। পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার কিলিং মিশনে অংশ নেয় 6 জন। সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু, জনি ও রোকন এসেছিল 3টি বাইকে। আটক জনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। স্বজন বন্ধুদের দাবি, জনপ্রিয়তা আর দলে বড় পদ পেতে পারেন এই ঈর্ষা থেকে সন্ত্রাসীদের দিয়ে হত্যা করিয়েছে দলেরই কেউ। এদিকে ময়নাতদন্তে তার শরীরে 18টি গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করেছে কিবরিয়ার স্ত্রী। দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার শাশুড়ি। আমার মেয়ে কি করবো, আমার দুই এতিম কি করবো গো আল্লাহ। আমরা কি করবো, আমাদের কিছু করার নাই। মানতে পারতেছি না, ছোট থেকে দেখতাম আমি আমার সহ্য করতে পারতেছি। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলের বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়। আমাদের সাসপেক্টে কেউ বাদও নাই, আবার কেউ ইনক্লুডও নাই। এটা দলীয় লোক হইতে পারে, দলের বাইরের লোক হইতে পারে। মাফিয়ার সন্ত্রাসী যারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে 5ই আগস্টের পরে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের ইনভলভ আছে। দলীয় পদ পজিশনের স্বার্থের বিষয় আছে। এক বাক্যে সে মনে করেন নির্বাচিত হইতো এবং এই জিনিসটাই মনে করেন কারো হয়তো চক্ষুশূল হয়ে গেছে। মরদেহ দেখতে এসে দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে অটোরিকশায় ওঠে দুজন। একজন আটক হলেও অপরজন গুলি করতে করতে পালিয়ে যায়। একেবারে আমার সামনাসামনি আসার কারণে আমি চাদরটা ধরছি, এইভাবে ওর শরীরে টাচ করছি, চাদরটা আমার হাতে আয় পড়ছে, সে সুইটা ওই দিক দিয়ে দৌড়ছে, তখন ওর হাতে পিস্তল ছিল। অটোরিক্সাওয়ালারা একটা গুলি করে, তারপরে সামনে যে আবার একটা ফাঁকা গুলি করে, পরে ওরা দৌড়াদৌড়ি করে। তদন্তকারীরা বলছে আটক জনিকে জিজ্ঞাসাবাদে নাম এসেছে চিহ্নিত সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু ও রোকনের নাম। ব্যবসায়িক, রাজনৈতিক নাকি মাদক নিয়ে দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। তথ্য যে 2-1জন নাম এসেছে আমাদের কাছে, তাদের নামে অনেক মামলা এসেছে, ইলিগাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে। শীর্ষ সন্ত্রাসীর কানেকশন আছে কি নাই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখলে বুঝতে পারবো। রাজধানীর পল্লবীর এই হার্ডওয়্যারের দোকানে সোমবার সন্ধ্যায় গুলি করে নির্মমভাবে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। হত্যার পর কেউ বলছে তার জনপ্রিয়তা, আবার কেউ বলছে রাজনৈতিক কন্দল, আবার কেউ বলছে শীর্ষ সন্ত্রাসীদের সাথে যোগসাজশ। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদে বেশ কিছু নাম এসেছে। তাদের গ্রেপ্তার করা গেলেই সূরা হবে এই হত্যার। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছেন। তবে ভুইফোর 4টি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। আন্দোলনের সময় শিক্ষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সহকারী শিক্ষকরা তারা 13 গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যেন 11 গ্রেড পান সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে লিখেছি। ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে। আমরা ক্যাবিনেট যে আমাদের আছে, এই ডিভিশন আছে,
সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন। আমি উপদেষ্টাদের তদবির করছি, ওনারা ফেভারে বলেন। আমি নিজে ওইখানে গেছি, এই কি বলে পে কমিশনে, আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন 11তম গ্রেড প্রাপ্য। দুর্নীতির মামলায় নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের 1360 কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটির আবেদনে 3 ধাপে দেশে বিদেশে এসব সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এদিন বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে 14.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। আর সাবেক মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। লজ্জাস্কর আমাদের জন্য। পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ব্যবসায়ী অভিযোগে দুদকের জালে ফাঁসেন নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার। তার বিরুদ্ধে চলতি বছরের ফেব্রুয়ারিতে 781 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে সংস্থাটি। মঙ্গলবার নাসা গ্রুপের চেয়ারম্যানের আরও 182 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের আদেশ দেন আদালত। এ নিয়ে দুদকের আবেদনে 3 ধাপে যুক্তরাজ্য রাজধানীতে একাধিক প্লট ফ্ল্যাট ও কোম্পানির শেয়ার মিলিয়ে 1360 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। সাবেক চেয়ারম্যান নাসা গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংক তার বিরুদ্ধে রুজুকৃত মামলায় তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তার স্থাবর অস্থাবর সম্পদ ক্রোক ও ফ্রিজ করার আদেশ জারি হয়েছে। এদিকে 14.5 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিমা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মোশাররফ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বুক দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন এনবিআর সদস্য একেএম বদিউল আলমের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের 6.5 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সীসার ব্যবসা, অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় ডেলিভারি, এমন একটি চক্রের হোতাসহ 2 জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা হয়েছে 18 কেজির সীসা। গাড়িতে বসেই চলছে আয়োজন, পোর্টেবল ডিভাইসে নানা উপকরণ সাজিয়ে মুহূর্তেই তৈরি সীসা। চটকদার বিজ্ঞাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপন গ্রুপে চলছে কেনাবেচা। এমনই একটি চক্রের সন্ধান পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ক্রেতা সেজে চক্রের হোতা আব্দুল আলিম ওয়াসিফ সহ 2 জনকে আটক করে ডিএনসি। উদ্ধার করা হয় 6 বছরের মধ্যে সবচেয়ে বড় চালান। 18 কেজি সীসা সহ 2 জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমাদের ডিএনসির কর্মকর্তাগণ ছদ্মবেশে ক্রেতা সেজে চক্রের ডেলিভারি ম্যান আশিকুর রহমানকে প্রথমে আটক করে। স্বামীর দেয়া তথ্য যাচাই করে ডিএনসির দল দ্রুত উত্তর বাড্ডার বিটিআই প্রিমিয়াম প্লাজায় অবস্থিত ইনোভেট নামক দোকানটিকে চিহ্নিত করে। দোকানের মালিক আব্দুল আলিম ওয়াসিফ এটার সঙ্গে যুক্ত, তাকে আটক করা হয়। অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সীসা ডেলিভারি দিয়ে আসছিল ওয়াসিফ। ডেলিভারির কাজে যুক্ত ছিল একাধিক ব্যক্তি। জিজ্ঞাসাবাদে ওয়াসিফ স্বীকার করে যে সে দীর্ঘদিন ধরে অনলাইনে অর্ডার নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সীসা সরবরাহ করত এবং তার একটা নেটওয়ার্ক সক্রিয় আছে। গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধিত 2020 অনুসারে মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে। এদিকে মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি থেকে 1050 পিস ইয়াবাসহ 1 চিকিৎসক ও 1 মাদক কারবারি এবং উত্তরায় 6000 পিস ইয়াবাসহ 2 নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। গাজায় বিদেশি সেনা মোতায়েনে ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হামাস সহ সব ফিলিস্তিনি গোষ্ঠী। এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। স্থানীয় সময় সোমবার গাজায় দীর্ঘমেয়াদে শান্তি প্রতিষ্ঠা ও উপত্যকাটির পুনর্গঠনের পথকে এগিয়ে নিতে জাতিসংঘে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে যুক্তরাষ্ট্র। 15 সদস্যের নিরাপত্তা পরিষদে 13-0 ভোটে প্রস্তাবটি পাশ হয়। রাশিয়া ও চীন ভোটদান থেকে বিরত থাকে। এর মধ্য দিয়ে গাজায় বিদেশি সেনা মোতায়েনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার অনুমোদন দিল সংস্থাটি। জাতিসংঘে উত্থাপিত যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সহ উপত্যকাটির অন্যান্য গোষ্ঠী। গাজায় কোনো বিদেশি সেনা মোতায়েন কিংবা আন্তর্জাতিক প্রশাসন মেনে নেবে না বলে সাফ জানানো হয়েছে।
এদিকে পশ্চিম তীরের আলজাবা গ্রামে দখলদার ও বসতকারীদের মধ্যে সহিংসতা নতুন করে আতঙ্ক তৈরি করেছে। হামলায় পুড়ে গেছে 3টি গ্রাম, গাড়ি ও গোডাউন। এর কয়েক ঘন্টা আগে হেব্রনের সাইর এলাকায় দখলদারদের হামলায় আহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ। এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামে আছেন ফাহিম ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। ম্যাচটা হচ্ছে সেখানে আসলে বাংলাদেশ 1 গোলে এগিয়ে আছে। আমি যদি ম্যাচের কথা একটু যদি বলি, আসলে প্রথমার্ধের শুরুতেই আসলে 11 মিনিটের মাথায় বাংলাদেশ এগিয়ে যায়। ফয়সাল যেই রাকিব হোসেনের দুর্দান্ত এক ক্রস থেকে রাকিব হোসেনের দুর্দান্ত এক ক্রস আসলে সালেনের নিখুঁত ফিনিশিং, সেই ফিনিশিংয়ে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ 1-0 গোলে এগিয়ে যায়। প্রথমার্ধে কিন্তু বাংলাদেশ একটি গোল হজম করতে পারত, তবে সেই গোল হজম থেকে আসলে বাঁচিয়ে দেন হামজা দেওয়ান চৌধুরী। তিনি আসলে দুর্দান্ত এক তার ফ্লাইং হেডে কিন্তু আসলে বাংলার জাল অক্ষত রাখেন। আমরা যদি ম্যাচের সিচুয়েশনের কথা বলি, আসলে ম্যাচে যদি পুরো ম্যাচে বাংলাদেশ দল কিন্তু বল দখল থেকে শুরু করে আক্রমণেও বাংলাদেশ এগিয়ে ছিল, এবং কি যে ভারতের যে ডিফেন্স, সেই ডিফেন্সকে বেশ ভালোভাবে ভুগিয়েছে। এখন পর্যন্ত আসলে আমরা মাঠে দেখেছিলাম যে টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। বাংলাদেশ বেশ কয়েকবার আক্রমণের তৈরি করার চেষ্টা করেছে, এবং কি ডিফেন্সেও ভারত দলও কিন্তু আক্রমণের চেষ্টা করেছে, তবে সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশের যে ডিফেন্স, সেই ডিফেন্স তারা ভাঙতে পারেনি। প্রথমার্ধে আসলে তেমন কোনো পরিবর্তন না আনলেও দ্বিতীয়ার্ধে পরিবর্তন এনেছেন হাবিয়ার কাবরেরা। আসলে ইনজুরির কারণে মাঠ ছেড়েছেন জাহান আহমেদ, তার পরিবর্তে তাজউদ্দিন নেমেছেন, এবং কি সাদউদ্দিন তার ন্যাচারাল পজিশন খেলে আসলে লেফট ব্যাকে খেলেছেন। এছাড়া আরেকটি পরিবর্তন এনেছেন পায়ে বল। ফুটবলারদেরকে সমর্থন যোগাতে আসলে তাদের যেই গর্জন, সেই গর্জন তারা তুলছেন। আর যদি আসলে আজকের এই যে ম্যাচের শুরু থেকে যদি বলি, ম্যাচের শুরু থেকে কিন্তু আসলে বাংলাদেশ দল কিন্তু আপ টু দ্য মার্ক খেলেছে। আর সমর্থকদের যদি কথা বলি, সমর্থকদের বাংলাদেশ বাফের যে ফুটবল ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আজকেও কিন্তু আসলে আমরা একটু নড়বড়ে দেখেছি। আসলে দেখেছিলাম যে গেট ভেঙে আসলে দর্শকরা মাঠে প্রবেশ করেছেন, এবং কি আমাদের সংবাদকর্মীদেরকেও আসলে মাঠে প্রেস বক্সে প্রবেশ করতে বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে। তো বাংলাদেশ দল এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে। শেষ পর্যন্ত বাংলাদেশ জয় নিয়ে ফিরতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। তো জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ফাহিম ইসলাম জানাচ্ছিলেন জাতীয় স্টেডিয়াম থেকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা ও কামালকে ফেরাতে তোড়জোড়। সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসবমুখর। এবং এবার নির্বাচনে ভোটার পৌনে 13 কোটি। গণভোট নিয়ে এখনও নির্দেশনা পায়নি ইসি। পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন। আনসার বাহিনীর জন্য কেনা হচ্ছে 17,000 শটগান। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।